আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি শামসুন নাহার, সহকারী শিক্ষক, বাংলা মাধ্যম, মালয়েশিয়ান স্কুল অ্যান্ড কলেজ। ক্লাসটি শুরু করার আগে অবশ্যই তোমরা তোমাদের হাতের কাছে বাংলা প্রথম পত্র সপ্তবর্ণা বইটি সাথে নাও, সাথে একটি কলম খাতা নিয়ে নাও, যেন প্রয়োজনীয় তথ্যগুলো সুন্দরভাবে লিখে রাখতে পারো। আচ্ছা, আমরা নতুন পাঠে যাওয়ার আগে দেখি যে আজকের পূর্ব পাঠ সম্পর্কে তোমরা কি জানো। পূর্ব পাঠ ছিল তোমাদের কি? কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা থেকে আমি কিছু প্রশ্ন করব। এই গল্পটা থেকে প্রশ্নগুলো করি, দেখি তোমরা সুন্দরভাবে অ্যান্সারগুলো দিতে পারো কিনা। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমি কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি। প্রথমেই আছে, কাবুলিওয়ালা গল্পটি কার লেখা? বলতে পারবে? আচ্ছা, কাবুলিওয়ালা গল্পটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর আছে, কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? তোমরা জানো যে কাবুলিওয়ালা চরিত্রের নামটি কি? রহমত, তাই তো? রহমতের কাছে একটি মলিন কাগজ ছিল। এই কাগজটি কার ছিল? বলতে পারবে? হ্যাঁ, তার মেয়ের হাতের ছাপ ছিল। তারপরে আছে 3 নম্বরে, মিনির বয়স কত? তো খুব সহজ, মিনির বয়স 5 বছর। মিনির মা কেমন স্বভাবের লোক ছিল? বলতে পারবে? মিনির মা শঙ্কিত স্বভাবের লোক ছিল। সে ভয় পেত কেন? যে তার মেয়েকে যদি কাবুলিওয়ালা তার ঝোলায় করে নিয়ে যায়, সেজন্য ভয় পেত। 5 নম্বরে আছে, দুহিতা শব্দের অর্থ কি? দুহিতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। তাহলে সবাই প্রশ্নগুলোর উত্তর দিয়েছো। আচ্ছা, এখন আমরা নতুন পাঠে যাব। তো নতুন পাঠে যাওয়ার আগে দেখি যে তোমরা বলতে পারো কিনা আমি কোন বিষয়টি সম্পর্কে আজকে পড়াবো। নতুন নতুন কিছু করো, তোমরা নতুন কিছু করো। নতুনের প্রতি তোমাদের খুব আগ্রহ, তাই না? শুধু কি তোমাদের, আমাদের সবারই খুব আগ্রহ নতুন কিছু জানার, নতুন কিছু শেখার। নতুনের প্রতি সবারই একটা কৌতূহল থাকে, তাই তো? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে তোমরা ক্লাস 6 থেকে 7-এ উঠেছো এবং 7-এ তোমাদের নতুন নতুন গল্প আছে, কবিতা আছে। কোন কবিতা কে লিখেছে, হ্যাঁ, কোন গল্পটা কার লেখা, তারপর হচ্ছে সেখানে কি আছে, খুব জানার খুব আগ্রহ থাকে, তাই না? বইগুলো সম্পর্কে, সবগুলো বইগুলো সম্পর্কে একটি আগ্রহ থাকে যে কখন আমি পড়বো, ভিতরে কি আছে, তাই তো? ঠিক ওরকমই আগ্রহ, নতুন পথ সম্পর্কে আগ্রহ, নতুন দেশ সম্পর্কে জানার আগ্রহ, সবকিছু সম্পর্কে একটা দানা বাঁধে। কিসের দানা বাঁধে? নতুনকে জানার, তাই না? নতুন মানে কি? নতুন মানে হচ্ছে অভিনব বা নতুনত্ব। তাই আজকে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নতুন দেশ, তাই তো? হ্যাঁ, নতুন দেশ জানার আগ্রহ, কৌতূহলকে বাড়িয়ে তুলবে। আর এই নতুন দেশও কে লিখেছেন? মজার বিষয়টা হচ্ছে, তোমাদের পূর্ব পাঠে যে কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর নতুন দেশে কবিতা লিখেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এখন চলো আমরা নতুন দেশ কবিতাটি একটু আবৃত্তি করে দেখি। আর আবৃত্তি করার আগে নতুন দেশ সম্পর্কে শিখন ফলটা একটু দেখে নিই, যে তোমরা এই পাঠটি আলোচনা করার পর কি কি শিখতে পারবে বা এই পাঠটি সম্পর্কে তোমরা কি কি জানতে পারবে। তো শিখন ফলটি কি আছে এখানে? প্রথমেই আছে,
শিশু মনের কৌতূহলী ভাবনার পরিচয় সম্পর্কে জানতে পারবে। প্রাকৃতিক সৌন্দর্যের নানা দিক সম্পর্কে জানতে পারবে। অজানাকে জানার সীমাহীন আগ্রহের পরিচয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। প্রকৃতির রহস্য উন্মোচনের আগ্রহের কথা জানতে পারবে। নতুন কোনো স্থানে ভ্রমণ করতে উদ্বুদ্ধ হওয়া সম্পর্কে জানতে পারবে। তাহলে এখানে সবকিছু আগ্রহ, কৌতূহল এই বিষয়গুলোকে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে, তাই না? যেন আমাদের কৌতূহলগুলো কি আছে, আমাদের জানার আগ্রহগুলো কি আছে, হ্যাঁ, সবকিছু একটা বিস্ময় কাজ করে আমাদের মাঝে। সেই জিনিসগুলোই তোমাদের এই কবিতাটা পাঠ করলে তোমরা সবাই বুঝতে পারবে। এখন কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই। তোমাদের কবি পরিচিতিটা সম্পর্কে জানতে আরো সহজ হবে, কেননা পুরো পাঠ কাবুলিওয়ালা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর আজ নতুন পাঠ নতুন দেশ কবিতাটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাই এই কবি পরিচিতি থেকে আশা করব যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা সুন্দরভাবে অ্যান্সারটা করতে পারবে। তো প্রথমেই দেখো এখানে একটা ছবি, ছবিটি কার? আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তো জন্ম কত সালে? 1861 সালে 7ই মে, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম। দেখো এখানে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। এই বাড়িটা একটু দেখো তোমরা সবাই, এই বাড়িতেই উনি জন্মগ্রহণ করেছেন। শিক্ষা, স্বশিক্ষায় শিক্ষিত, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ছিল না। 17 বছর বয়সে তিনি ব্যারিস্টারি পড়তে বিলেতে যান, কিন্তু সেখানে শিক্ষা অসমাপ্ত রেখে চলে আসেন স্বদেশে। সাহিত্য সাধনা, মাত্র 15 বছর বয়সেই তিনি বনফুল নামক কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে তার আবির্ভাব। তিনি নাটক, উপন্যাস, ছোট গল্প, পত্র সাহিত্য সকল ক্ষেত্রেই তার অবদানে সমৃদ্ধ। উল্লেখযোগ্য রচনা গীতাঞ্জলি। গীতাঞ্জলি কোন ধরনের রচনা বলতে পারবে তোমরা? হ্যাঁ, কাব্যগ্রন্থ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি। শেষের কবিতা, এটা কোন ধরনের রচনা? হ্যাঁ, উপন্যাস। শেষের কবিতা, ঘরে বাইরে, যোগাযোগ ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস। তারপর আছে বিসর্জন, রাজা, রক্তকরবী, এগুলো তার নাটক। এবার আছে গল্প সংকলন, গল্পগুচ্ছ। এই গল্পগুচ্ছের মধ্যে তার ছোট গল্পগুলো সুন্দরভাবে এখানে সংকলন করা হয়েছে। শাস্তি, হৈমন্তী, বলাই, তারপরে সমাপ্তি, মাস্টার মশাই, ডিটেকটিভ, ব্রাস্টিকা, এগুলি সবই ছোট গল্প। আর এগুলি সবগুলো কি গল্প সংকলনে সংগৃহীত করা হয়েছে। শিশুদের জন্য একটা গ্রন্থ লেখা হয়েছে, সেখানে সব শিশুদের জন্য যে গ্রন্থগুলো লিখেছেন সেগুলো একটা গ্রন্থের মধ্যে সংগ্রহ করা হয়েছে। সেই গ্রন্থটির নাম হচ্ছে কৈশোরক। এবার পুরস্কারের মধ্যে কি? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন, সম্মাননা পেয়েছেন উপাধি। কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গিয়ে তিনি ডিলিট উপাধি লাভ করেছেন। বিশেষ পরিচয়: সাহিত্যিক, শিক্ষাবিদ, গীতিকার, সুরকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা, চিত্রশিল্পী, সকল ক্ষেত্রেই তিনি তার অবদান রয়েছে। এবং বিশ্বভারতী ও শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন তিনি।
এছাড়াও বিশেষ পরিচয়ের মধ্যে তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতটি রচনা করেছেন। ছদ্মনাম। ছদ্মনাম তার কি? ভানু সিংহ। ভানু সিংহ তার ছদ্মনাম। তিনি এই নাম দিয়ে প্রথম দিকে তিনি বিভিন্ন সাহিত্য কবিতা প্রকাশ করেছেন। মৃত্যু 1941 সালে 7 আগস্ট 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। এখানে দুটি ছবি দেখো, এই ছবি দুটো তার অন্দরমহলের ছবি। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অন্দরমহলের দুটি ছবি দেওয়া হলো এখানে। শব্দার্থ টিকা। তোমাদের পাঠ্য বইয়ে চলে যাও, এখানে দুটি শব্দার্থ টিকা রয়েছে। সেখানে কি আছে? আছে প্রথমে আছে ভাটা, তারপর আছে আপিস। আগে ভাটাটি আমরা দেখিনি যে ভাটা। ভাটা হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে ভাটা বলে। আর এটা যদি বেড়ে যায় তাহলে বলে কি? জোয়ার। আর কমে যাওয়াকে বলে ভাটা। এরপর আছে আপিস। আপিস শব্দের অর্থ কি? অপিস শব্দের একটি কথ্য রূপ। অনেক সময় দেখা যায় যে আঞ্চলিক ভাষায় আপিস বলা হয়, অথবা আমাদের কথ্য ভাষায় আমরা অনেক সময় অফিসকে আপিস বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার কবিতা আবৃত্তিতে চলে যাই। তাহলে আমার সাথে তোমরাও কবিতা আবৃত্তিটি করে ফেলো। নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। তাহলে এই যে কবিতাটি আমি এতক্ষণ আবৃত্তি করলাম, এখন এই কবিতাটি তোমাদেরকে বিশ্লেষণ করে আমি তোমাদের বোঝাবো। চলো কবিতাটি আমি প্রত্যেকটি স্তবক সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আশা করবো তোমরা সুন্দর করে বুঝে নেবে। তোমরা মন দিয়ে কবিতাটি শুনবে, কেননা প্রত্যেকটা লাইনে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন রয়েছে। তাহলে তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো সুন্দরভাবে সহজে উত্তর দিতে পারবে। তো চলো কবিতায় চলে যাই। নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। তো এখানে একটি কিশোর ছেলের কথা বলা হয়েছে। তার আগ্রহ, জানার আগ্রহ এবং কল্পনা শক্তি এখানে প্রকাশ পেয়েছে। প্রথমে আমরা দেখতে পারি যে নতুন দেশ কবিতার শুরুতেই নদীর ঘাটের দৃশ্য অঙ্কিত হয়েছে। সেই নদীর ঘাটের কাছে একটি নৌকা বাঁধা আছে। ছেলেটি নদীর ঘাটে গোসল করতে যায়। সে সময় সে নৌকাটিকে জলের ঢেউয়ে নাচতে দেখে।
তারপরে দেখে যে দূর পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে গেছে। কিসের টানে চলে গেছে? ভাটার টানে। জোয়ারের সময় নদী কানায় কানায় পানিতে পূর্ণ থাকে, তখন নৌকা ঘাটে বাঁধা যায়। কিন্তু ভাটার টানে পানি কমে গেলে ঘাটে নৌকা বাঁধা যায় না। তখন মাঝ নদীতে পানি ও স্রোত থাকে বলে নৌকা সেখানে চলে যায়। তোমাদের বলেছিলাম প্রত্যেকটি লাইনেই জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে। প্রথম লাইনটিতেই দেখো যে নদীর ঘাটের কাছে কি বাধা আছে। কি বাধা আছে? নৌকো বাধা আছে বা নৌকা বাধা আছে। নাইতে যখন যায়, নাইতে নাইতে মানে হচ্ছে গোসল। এখানে যখন কিশোর ছেলেটি গোসল করতে যায় তখন কি দেখে? জলের ঢেউয়ে নৌকা নাচে। তারপরে আছে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে। তাহলে সেখানে দূরের পানে কি রয়েছে? নৌকা কোথায় চলে গেছে? মাঝ নদীতে চলে গেছে কিসের টানে? ভাটার টানে। তাহলে এই যে লাইনগুলো আছে প্রত্যেকটি লাইনের মধ্যেই আবার অনুধাবন প্রশ্ন রয়েছে। এখানে আসতে পারে যে মাঝ নদীতে নৌকা কিসের টানে চলে যায়, কেন চলে যায়? জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। এই চরণগুলো দ্বারা নতুন দেশ বা নতুন পরিবেশ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ পেয়েছে। নদীর ঘাটের কাছে নাইতে গিয়ে ঘাটে বাঁধা যে নৌকাটিকে জলের ঢেউয়ে নাচতে দেখত শিশুটি, আজ গিয়ে দেখে নৌকাটি সেখানে নেই, ভাটার টানে দূরে কোথাও চলে গেছে। তার খুব জানতে ইচ্ছে করে শেষ পর্যন্ত নৌকাটি কোন দেশে পৌঁছলো, সেই নতুন দেশ কেমন মানুষেরা থাকে, সেখানকার পরিবেশই বা কেমন। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। থাকি ঘরের কোণে বলতে অবরুদ্ধ একঘেয়ে জীবনকে বোঝানো হয়েছে। জলের ঢেউ নৃত্যনত নৌকা একসময় ভাটার টানে অজানা গন্তব্যে পাড়ি জমায়। এই কবিতায় কিশোরের মনেও অমনি ভেসে যাওয়ার স্বাদ জাগে, কিন্তু সে সুযোগ তার নেই। ঘরের কোণে বন্দি থেকে হাঁপিয়ে উঠেছে। স্বাদ জাগে মোর মনে, কিশোর মনের স্বাদ জাগে হচ্ছে ভাটাটার নৌকা যেভাবে ভেসে চলে, শিশুও সেভাবে ভেসে যেতে চায় নতুন কোনো স্থানে। অমনি করে যায় ভেসে ভাই নতুন নগর বনে। এই চরণ দ্বারা অজানাকে জানার অদম্য কৌতূহল প্রকাশ পেয়েছে। শিশুটি প্রকৃতির সকল রহস্য উন্মোচনে আগ্রহী। নতুন নগর আর বনের সৌন্দর্য আবিষ্কার করতে চায় সে। কল্পনার শক্তিতে সে তাই হারিয়ে যায় অজানার পানে। চরণ দুটি দ্বারা সেই আগ্রহের বিষয়টি সুন্দরভাবে ফুটে উঠেছে। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। এই চরণগুলি দ্বারা শিশু মনের অপরিসীম কৌতূহল এবং সৌন্দর্য চেতনার দিক ফুটে উঠেছে। ভাটার টানে ছুটে চলা নৌকার মতো দূরের নগর বনে পাড়ি জমাতে চায় সে। কল্পনাকে আশ্রয় করে তাই সে চলে যায় নতুন এক দেশে। সেই দেশের প্রকৃতির শোভা তাকে মুগ্ধ করে। সাগর পাড়ের নৌকা, সারি সারি নারিকেল গাছের শোভা তাকে মুগ্ধ করে। এখানে প্রশ্ন আসতে পারে, সাগর পাড়ে জলের ধারে সারে সারে দাঁড়িয়ে থাকে কি? উত্তর হবে নারিকেলের বন। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। এখানে শিশু মনের অসীম কৌতূহলটা এখানে প্রকাশ পেয়েছে। তারা সকল ক্ষেত্রে বিভিন্ন কৌতূহল তাদের প্রকাশ পায়। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে থাকায় আকাশ নীল দেখায়। এই আকাশে মেঘও ভেসে বেড়ায়, যা দেখতে অবিকল পাহাড়ের চূড়া বলে মনে হয়। শিশু মনে অনেক কল্পনা থাকে, কল্পনায় তারা অনেক কিছুই চিন্তা করে। বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। এই চরণ দুটি তারা বোঝাতে চেয়েছে যে সেখানে কেউ
যেতে পারবে না। এই বরফ ভেঙে কেউ সেখানে পৌঁছতে পারবে না। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। চঞ্চল শিশুমন মুগ্ধ চোখে সীমাহীন কৌতূহল নিয়ে অজানার পানে ছুটে যায়। সে চিন্তা করে যে ভাটার টানে নৌকাটি যে চলে গেছে কোনো অজানা কোনো দেশে, সেখানে বন রয়েছে, বনে নতুন নতুন ফুল ফলে সমৃদ্ধ, এবং সেখানে অনেক নতুন নতুন পশু দলে দলে ঘুরে বেড়াচ্ছে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। কত রাত শেষ হয়ে যায়, নৌকো ভেসে যায়, বাবা কেন অফিসে যায়, নতুন দেশে কেন যায় না। এই চিন্তাগুলোই শিশু মনে কৌতূহলের সৃষ্টি করে। শিশুদের কৌতূহলের শেষ নেই। নদী পাড়ের নৌকা কোথায় যাচ্ছে, ওপারে কোন নতুন দেশ রয়েছে, এই সব কিছু রহস্য ভেদ করতে চায় সে। সকলেই তার মতো নতুন দেশ দেখতে চায় কিনা এ নিয়েও তার মনে প্রশ্ন জাগে। এ কারণে শিশু মনে সরল জিজ্ঞাসা, বাবা নতুন দেশে না গিয়ে রোজ রোজ অফিসে যায় কেন। এভাবে চরণ দ্বারা শিশু মনের অপার কৌতূহলের দিকটিকেই বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার পাঠ পরিচিতিটা জেনে নেই। নতুন দেশ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে যে নতুন দেশ কবিতাটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে বা সংগ্রহীত হয়েছে। এই কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছাবে তার কোনো ঠিক নেই। হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছবে। এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারোরই। হয়তো কোনো অসীম সৌন্দর্য বা অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তার আশপাশের সবার মধ্যে দেখতে চায়। শিশুরা স্বভাবসুলভভাবেই কৌতূহলী হয়ে থাকে। তারা আশপাশের সবাইকে একই রকম ভাবতে ভালোবাসে। নিজেদের ব্যাকুলতা তারা অন্যদের মধ্যেও খোঁজে। বাস্তবতার সাথে তাদের সম্পর্ক খুবই সামান্য। এ কারণেই তারা এমনটা প্রত্যাশা করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা কবিতাটি ভালো করে শুনলে, বুঝলে এবং মূল ভাবটি বুঝে নিলে। পাঠ পরিচিতির মধ্যে তোমাদের সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি যে এখানে শিশু মনের যে কৌতূহলটা প্রকাশ পেয়েছে সেটাই। এখন তোমাদের পাঠ মূল্যায়নের পালা। দেখি যে তোমরা এই নতুন পাঠটি থেকে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো কিনা। তাই আমি এখানে প্রশ্নগুলো দিচ্ছি, ঝটপট উত্তর দিয়ে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে 1 নম্বরে আছে নতুন দেশ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলে ফেলো। সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এবার 2 নাম্বার, নীল আকাশের মাঝে কি সাজে? কি সাজে? নীল আকাশের মাঝে সাজে হচ্ছে পাহাড় চূড়া। নৌকা জলের ঢেউয়ে কি করে? নৌকা জলের ঢেউয়ে নাচে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? বলে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন হচ্ছে 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। 5 নম্বরে আছে শিশুদের জন্য লেখা গ্রন্থটির নাম কি? আবারও বলছি যে শিশুদের জন্য তিনি একটি গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থটির নাম কি? কৈশোরক। ঠিক আছে? এবার 6 নম্বর প্রশ্নটি দেখো, সারে সারে কি দাঁড়িয়ে আছে? সারে সারে দাঁড়িয়ে আছে নারিকেলের বন।
তাই তো, নারিকেলের গাছগুলো ওই কবিতাটার মধ্যে ছিল না, সারে সারে দাঁড়িয়ে আছে নারিকেলের বন। দলে দলে বেড়ায় কারা? দলে দলে বেড়ায় হচ্ছে নতুন পশুরা। এরপর আছে 8 নম্বরে, কিশোরের মনে কি স্বাদ জাগে? কিশোরের মনে একটা স্বাদ জাগে। কোথায় যাওয়ার স্বাদ জাগে? দূর দেশে যাওয়ার স্বাদ জাগে। এরপর আছে 9 নাম্বার, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? বলে ফেলো, ঝটপট বলে ফেলো। হ্যাঁ, তোমরা তো সবাই পারো, তাই না? শেষের কবিতা, কবিতা লেখা আছে, তাই বলে কিন্তু এটা কবিতা নয়, এটা হচ্ছে উপন্যাস। গুড। 10 নম্বরে আছে, ভাটার টানে নৌকা কোথায় পৌঁছে যাবে? অজানা কোন দেশে পৌঁছে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এই যে কবিতার থেকে যে আমি প্রশ্নগুলো করলাম, আশা করি সবাই তোমরা অ্যান্সার করতে পেরেছো, কারণ আমি বুঝতে পারছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখেছো এবং প্রত্যেকটা লাইনই তোমরা ভালো করে বুঝে নিয়েছো। আর এই বোঝার কারণটা তোমাদের বাড়ির কাজে কিন্তু চলে আসবে। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে কি, জ্ঞানমূলক প্রশ্ন। কয়টি লিখতে হবে? 15টি লিখতে হবে। তাহলে ঝটপট তোমাদের ডায়েরিটা বের করে ফেলো এবং ডায়েরি বের করে সেখানে লিখে নাও যে বাড়ির কাজ নং 3, 15টি জ্ঞানমূলক প্রশ্ন রাইট। ঠিক আছে? আর অবশ্যই তোমরা বাড়ির কাজ নাম্বার 3 লিখবে এবং তারিখ দিয়ে তোমাদের স্ব শিক্ষকের কাছে পাঠিয়ে দিবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে, যেন আমরা পরবর্তী ক্লাসে সেগুলো সুন্দর করে বুঝিয়ে দিতে পারি। তা আশা করব যে তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এই পর্যায়ে এসে আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা নিরাপদে থাকবে। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।